আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখবো গ্যালাক্সি S23 কি, মানে এটা এখন নাকি 60,000-এ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো, প্লাস ভিডিওটি রেড করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই তোমার টেকটক থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেবো না, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। গ্যালাক্সি S23 আলট্রা এটা একসময় অনেকের ক্রাশ ছিল, অনেকের স্বপ্নের ফোন ছিল, যেটা বর্তমানে পুরাতন কিনতে পাওয়া যাচ্ছে 60,000 টাকায়। এবং কয়েকদিনে 60 থেকে 70,000 টাকা বাজেটে অনেক আইফোনের ভিডিও করার পরে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই এই বাজেটে স্যামসাং এর আলট্রা সিরিজের যে ফোন পাওয়া যাচ্ছে সেগুলোর একটু বিস্তারিত জানান, তাই মানে এক সময় লাখ টাকার ফোন এখন পাচ্ছি আমরা 60,000-এ, বুঝতে পেরেছো? মানে কোন, মানে এক সময় লাখ টাকাতে কিনতে হতো, এক সময় সবার ড্রিম ছিল, আমারও এক সময় ড্রিম ছিল, বাট এটা এখন পাওয়া যাচ্ছে 60,000। এটা কিন্তু আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার। তো দেখা যাক 60,000-এ এখন এটা বর্তমানে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো, প্লাস রিয়েট করবো। তো চলো ভিডিও এবার প্লে করি। চলে এলাম গ্যালাক্সি S23 আলট্রা, এবং এই ফোনটা নিয়ে অলরেডি আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছি যেখানে কোনো প্রকার মাইক্রোফোনও ব্যবহার করিনি, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে আজকের ভিডিওতে শুধু ক্যামেরা না, একদম প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে একটু বিস্তারিত জানাবো। এই মুহূর্তে কিনলে কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন পাইতে পারেন, গ্রিন লাইনের ইস্যুস আছে কিনা। তবে তার আগে একটু বলে রাখি, এই ফোন কিনবেন কি না কিনবেন সেটা ভিডিও দেখে ডিসিশন নিন। তবে অন্যান্য যে কোনো ফোন যদি কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজিতে একটু যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে, যারা ঢাকার বাইরে আছেন যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। ঈদের আগে ফোন কিনলে বিভিন্ন অফারও পেয়ে যাইতে পারেন। তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারই লাভ হবে। তো যদি শুরু করা হয় ডিজাইন থেকে, দেখেন এই যে ডিজাইনটা আছে স্যামসাং কিন্তু এখন এখান থেকে সরে গেছে, এবং এইটা ছিল স্যামসাং এর একদম সর্বশেষ কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন, যেটার কারণে আপনারা অনেকেই পছন্দ করেন। এবং এই অবশ্যই অবশ্যই আমি কিন্তু ভাই পার্সোনালি কার্ভ ডিসপ্লে খুবই পছন্দ করি, বাট যদিও এখন স্যামসাং তাদের কি কার্ভ ডিসপ্লে থেকে সরে এসেছে, বা তারা এখন ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করে। ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে, ঠিক আছে, সমস্যা নেই, বাট কার্ভ ডিসপ্লে কি আমার একটু বেশি প্রিমিয়াম লাগে, বেশি একটু ভালো লাগে। আর স্যামসাং এই ডিজাইনটা কি বেশ সুন্দর ছিল, বেশি ইউনিক, যদিও এখন ডিজাইনটা এরকমই আছে, বাট হালকা অনেকটা কি মানে একটু বামটা সমান করে একটু চেঞ্জ করেছে এই আর কি। বাট তারপর এটা ডিজাইনটা বেশি ইউনিক এই আর কি, এটা ডিজাইন কিন্তু সুন্দর, খারাপ না, আমার কাছে বেশ ভালো লাগে। তো চলো ভিডিও প্লে করি। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অনেকে এটাকে এখনো বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। স্যামসাং তাদের যে ফ্ল্যাট ফোনের ডিজাইনে শিফট হয়ে গেছে সেটা অনেকে পছন্দ করেন না। তবে সত্যি কথা বলতে কি, গত কয়েক মাসে ফ্ল্যাট ফোন ব্যবহার করতে করতে এই ফোনটা আমার হাতে আসার পরে আমার কাছে এটা খানিকটা ব্যাকডেটেডই মনে হচ্ছিল। তবে আপনি যদি রেগুলার ফোন আমার মতো চেঞ্জ না করেন তাহলে আপনার কাছে এটা খারাপ লাগবে না। অ্যাটলিস্ট আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনি এনজয়ও করবেন। তবে এই ফোনটা অনেক বাল্কি আর অনেক বড় হওয়ার কারণে প্রথম কয়েকদিন ব্যবহার করতে একটু প্যারা লাগে, তবে তারপরে কয়েকদিনের মধ্যে অভ্যাস হয়ে গেলে এটা যে এত বড় ফোন সেটা আপনার। এখানে আমি একটু পজ করলাম, মানে এটা হ্যাঁ এই ফোনটা আসলে বড়, এটা আমি জানি, কারণ এটা আমি নিজেও এই সময় কি মানে আমার একটা ফ্রেন্ড ইউজ করতে তখন দেখেছি আর কি। তো ওই হিসেবে এটা আসলে ফোনটা একটু বড় তুলনামূলকভাবে, বাট একটু হালকা কি বাড়ি। তো যাদের হাতে মনে করো ছোট তারা ইউজ করতে একটু প্যারা হবে প্রথম প্রথম, বাট একবার অবস্থা হয়ে গেলে কি তখন আর সমস্যা নেই। আর যাদের আমার হাতের মধ্যে বড় হাত, তো তাদের তো কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আবার মানে খুব ভালোই আর কি। তো চলো ভিডিও প্লে করি। কাছে ফিলই হবে না। তবে এই মুহূর্তে পুরাতন এই গ্যালাক্সি S23 আলট্রা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই একটা জিনিস দেখে নেবেন, এই ব্যাক শেলটা অরিজিনাল আছে কিনা, বা এটা ফিটিংটা ঠিক আছে কিনা। কারণ মোস্ট অফ দা ফোনে দেখা যায় যে ব্যাক শেল উঠে যাচ্ছে, বা এটা পলি প্রোটেক্টর দিয়ে লাগায় রাখছে, যেখান থেকে কিনতেছেন কেনার সময় হয়তো আপনি খুলে আনতেছেন না, পরে খুলতে গেলে দেখতেছেন যে ব্যাক শেল খুলে যাচ্ছে। স্যামসাং এর কিন্তু এই ইস্যু ছিল তাদের কার ফোন গুলোতে। তো শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো পুরাতন স্যামসাং এর ফোন কিনতে গেলে ব্যাক শেলটা একটু ফিটিং ঠিক আছে কিনা দেখে। অবশ্যই অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছে, কারণ এখন স্যামসাং এ আমরা যে কোনো পুরাতন ফোনে কিনে এটা অনেক সময় রিপেয়ার করে দেয়, যেটা কিন্তু একটা সমস্যার ব্যাপার। হ্যাঁ, তো অবশ্যই আমাদের চেকিং করে নিতে হবে, বিশেষ করে ব্যাক সাইডটা যদি এটা বারবার যদি খুলে যায় তাহলে তো ফোনটা একটা সমস্যা, তাই না? তো অবশ্যই তোমরা চেকিং করে নেবে, যারা এটা নিতে চাও তারা অবশ্যই ব্যাক সাইড দেবে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো চলো ভিডিও প্লে করি। তো এটা একটা প্রো টিপ আমি দিয়ে দিলাম। তবে এই ফোনটা ব্যবহার করলে একটা জিনিস আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, স্যামসাং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ডিসপ্লেতে কেন তার টপ এন্ডে ছিল, কারণ এখানে 6.8 ইঞ্চি যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যামোলেড প্যানেল, এবং 120 হার্জ রিফ্রেশ রেট যাইতে পারে 1750 পর্যন্ত পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট করে। মানে বর্তমান সময়ে একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লের যে এক্সপেরিয়েন্স থাকা দরকার সেটা এখানে আপনাকে দিচ্ছে, এবং চিন বেজেলটা অনেক কম আছে, বড় ডিসপ্লে। অবশ্যই অবশ্যই স্যামসাং বাই ডিসপ্লের জন্য অ্যান্ড্রয়েড জগতে বোধহয় এক নম্বর ছিল, এখনো আছে, এখন মানে ভবিষ্যতে আশা করি থাকবে। ঠিক আছে, কারণ এই ডিসপ্লেটা দেখো, এটা কি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, চিন বেজেলটা একদম কি ন্যানো সুপার মানে ন্যানো রেখেছে বলা যায়। আর ডিসপ্লেটা মানে কি কার্ভ ডিসপ্লে বেশ প্রিমিয়াম। ঠিক আছে, আর ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল, যেটা কিন্তু এক কথা ভাই অসাধারণ। হ্যাঁ, আর ডিসপ্লেটা দেখো মানে একদম খুব ক্রিস্টাল ক্লিয়ার, যারা বিশেষ করে মিডিয়া কনজিউম করবে তাদের কাছে তো বেশ ভালো লাগবে। আর যারা মনে করো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কি এরা মানে বেশ ভালো লাগবে আর কি। ঠিক আছে, এক কথা ডিসপ্লেটা ভাই অসাধারণ। তো ডিসপ্লের জন্য স্যামসাং এক নম্বর ছিল, এক নম্বর থাকবে আর কি। তো চলো ভিডিও প্লে করি।
টোটালি ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। কার্ভ ডিসপ্লে হওয়ার পরেও এই ফোনটা ব্যবহার করতে গেলে অন হ্যান্ডে ব্যবহার করেন বা যে কোনো ভাবে ব্যবহার করলে মিসটাচের কোনো প্রবলেম আমি ফেস করিনি। এই জায়গায় আমি বলবো যে ডিসপ্লে এক্সপিরিয়েন্স গেমিং করেন বা যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে অবশ্যই আলট্রা সিরিজের যে একটা আলট্রা এক্সপিরিয়েন্স না, স্যামসাং এখনো 2026 সালে এসে এই ফোনটা থেকে আপনাকে দিবে। এবং ফোনটা ব্যবহার করতে গেলে আর একটা জায়গায় খুব ইজিলি ক্লিয়ার হওয়া যায় যে স্যামসাং কে কেন কিং অফ অ্যান্ড্রয়েড বলা হইতো, বিশেষ করে এটার যে হার্ডওয়্যারটা রয়েছে এবং যে সফটওয়্যারের অপটিমাইজেশন আপনি এখনো পাচ্ছেন। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু নরমাল 8 Gen 2 প্রসেসর ছিল না, এটা মেড ফর গ্যালাক্সি ছিল, যেটার ক্লক স্পিড একটু বেশি ছিল, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আরো একটু বেটার ছিল, ইউএফএস 4.0 স্টোরেজ টাইপ, এবং এখানে কিন্তু LPDDR5X এর 12GB RAM হয়েছে আর একদম লেটেস্ট সফটওয়্যার এখানে চলতেছে on UI 8। আচ্ছা, মানে এখানে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা কিন্তু আসলে একটা কি মানে এটা যখন বের হয়েছিল তখন কি অ্যান্ড্রয়েডের কেসের একটা চিপসেট ছিল, বাট বর্তমানে যদি এটা অবশ্যই একটা ওল্ড চিপসেট বা একটু পুরনো হয়েছে, বাট এর এই চিপসেটটা আসলেই পাওয়ারফুল একটা এসওসি। তো এটা দিয়ে রেগুলার গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং, তারপর রেগুলার কাজ সব কি অনায়াসে করা যাবে, যেটা কিন্তু আসলেই কি মানে কি বলা যায় মানে কি বলে মানে খুবই ভালো একটা, ঠিক আছে, মানে খুবই একটা ভালো চিপসেট বা খুবই ভালো, ঠিক আছে। তো যারা আমাদের হেভি ইউজ করবে, হেভি একটা ফোন নিতে চাচ্ছ বা গেমার বা অলরাউন্ডার ফোন নিতে চাচ্ছ, তারা অবশ্যই এটা দেখতে পারো, কারণ এটা ক্যামেরা কোয়ালিটি প্লাস কি মানে পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এটা যদিও F23 অনেকটা কি মানে 3 জেনারেশনের আগের ফোন, একটু পুরনো ফোন, বাট তারপরও এটা এখনো কি সেরা। তো চলো ভিডিও প্লে করি। ইউজার হয়ে থাকেন না কেন, আপনি যদি হেভি গেমিং করতে চান দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে এই ফোনটা ব্যবহার করতে যে আমার কাছে মনে হইলো একটা জায়গায় স্যামসাং পিছিয়ে ছিল, সেটা হলো লং সফটওয়্যার সাপোর্টের প্রমিসের ব্যাপারে। এটাতে 4টা বছর তারা মেজর ওএস আপডেট দেওয়ার প্রমিস করছিল এবং এই সময়ের আইফোন গুলো কিন্তু 7-8 বছর করে সফটওয়্যার সাপোর্ট পায়, এখনো পায়। তো সেই জায়গা থেকে এই ফোনটা আর একটা বছর মেজর ওএস আপডেট পাওয়ার কারণে লাইক এখন এটা কিনতে গেলে মাত্র 1 বছর পরে যে যখন সফটওয়্যার সাপোর্ট পাবেন না, তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে। এবং S24 সিরিজে এসে তারা 7 বছরের সফটওয়্যার প্রমিস করছে। তবে অবভিয়াসলি আমি বলবো যে স্যামসাং এর উচিত ছিল ইমিডিয়েট S22 এবং 3 সিরিজেও এই 7 বছরের প্রমিসের মধ্যে যদি নেওয়া যেত, তাহলে স্যামসাং এর এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা সবাই অ্যাপ্রিশিয়েট করতো। তবে এই জায়গায় অবশ্যই মানে স্যামসাং এটা যখন এনেছিল তখন 4 বছরের তারা কি আপডেটের কথা বলেছিল, ইভেন 4 বছরের আপডেট দিবে, হয়তো দিবে, সমস্যা নেই। বাট এখন তো অলরেডি 3টা আপডেট দিয়ে ফেলেছে আর একটা আপডেট বাকি আছে, ঠিক আছে। এখন যারা এটা কিনবে তারা হয়তো একটা আপডেট পাবে, বাকি মানে কি যে সফটওয়্যার আপডেট বা সফটওয়্যার যে সাপোর্ট এটা তারা পাবে না, যেটা কিন্তু আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো যদি দয়া করে কষ্ট করে যদি স্যামসাং এর ভিডিওটা দেখে, তো অবশ্যই দরকার যে আরো 2টা বছর বা 3টা বছর যদি একটু আপডেটটা বাড়ায় দেওয়া যায়, তাহলে আসলে ভালো হতো, মানে যারা কিনবে, ঠিক আছে। এখন কি আর করে, যদি এরা হয়তো দেখবেন, এটা আমি ভালো করে জানি, তো কি আর করে কিছুই করে না। যারা কিনবে তারা এটা মাথায় রেখে কিনতে হবে, আর যারা কিনবে না তারা কিনবে না। তো চলো ভিডিও প্লে করি। থেকে আমি বলবো যে স্যামসাং এর ফোনটা পারফরমেন্স, হার্ডওয়্যার সবকিছু ঠিকঠাক থাকলেও এত দামের একটা ফোন লং টাইম ধরে ব্যবহার করতে গেলে যদি আপ টু ডেট সফটওয়্যার ফিচার গুলো ড্রপ না করে, তাহলে কিন্তু অবশ্যই কম্পিটিশনে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে এটা পিছিয়ে পড়বে। তবে আলট্রা সিরিজের ফোনগুলোর বিশেষত্ব হলো ক্যামেরা, এবং আপনারা অনেকেই এটার ক্যামেরার জন্য কিনবেন, বিশেষ করে এটার জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি 100x পর্যন্ত চাঁদের ছবি তোলার জন্য। তবে এই ফোনটা ব্যবহার করতে গেলে প্র্যাকটিক্যালি সব থেকে যে জিনিসটা আপনি বেশি ইউজ করবেন সেটা হলো এটার যে 3x টেলিফটো লেন্স আছে। ভাই আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তুলতে গেলে এটার পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স আপনাকে একটা ডিএসএলআর ভাই অলওয়েজ দিবে। ও মাই গড, এটা কিন্তু আরো 3 জেনারেশন, এখন কিন্তু স্যামসাং S26 মানে কি বর্তমানে রানিং চলতেছে, আর এটা কিন্তু আরো 3টা জেনারেশন পরের ফোন। হ্যাঁ, তো মানে আগে এসেছিল সেই ফোনটা। তো এটার ছবি কোয়ালিটি দেখো ভাই, এক কথায় ভাই ইমার্সিভ একটা ভিউ, ঠিক আছে, ইমার্সিভ একটা কোয়ালিটি, মানে ছবির ডিটেলস লস না। এটা অবশ্যই পোর্ট্রেট ছবি, দেখতে এক কথা ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে খুবই সুন্দর, খুবই মানে জোস, এক কথা ভাই অসাধারণ ভাই। কি বলবো ভাই, যারা বিশেষ করে ক্যামেরা লাভার আছো বা যারা ক্যামেরার জন্য একটা ফোন দিতে চাচ্ছ, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই দিতে পারবেন। দেখো ছবি কোয়ালিটিটা দেখো, মানে এক কথায় মানে কি ভাই অসাধারণ ভাই। আমার কাছে ছবি কোয়ালিটি বেশ গুড, বেশ ভালো লাগছে আর কি। তো চলো ভিডিও প্লে করি। বা 3x আপনি যেটাই ব্যবহার করেন না কেন, এভরি টাইম ভেরি কনসিস্টেন্ট এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ডিটেইল ক্যাপচার করতে পারে, যেটা আমি বলবো যে একদম লেটেস্ট আইফোনের যে সিরিজ আছে সেটার সাথে কম্পেয়ার করলেও পোর্ট্রেটে যখন লো লাইটে যাবেন তখন কিন্তু স্যামসাং কিং হয়ে থাকে। লো লাইটে পোর্ট্রেটের জন্য তারা খুবই সিরিয়াস। এবং আমি রিসেন্টলি সুইমিং পুলে গেছিলাম, আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে ছবি তুলছি, লিটারালি হতাশ হয়েছি। আমার যে এক্সপিরিয়েন্স আছে এই বাজেটে যেসব আইফোন পাওয়া যায় সেগুলোতে যদি প্রপার লাইটে আপনি কম্পেয়ার না করেন, একটু লো লাইটে বা যেকোনো একটু নন কন্ডিশনাল লাইটে যদি আপনি ছবি তুলতে চান, তাহলে
স্যামসাং এর এই ফোনটা একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স কনসিস্টেন্ট। অবশ্যই এটা তো ভাই আইফোন কেও হারাবে, ঠিক আছে? মানে আইফোনের যদি পুরান ফোন মানে বর্তমান না, মানে বর্তমান যেটা ওটা না, বাট আইফোনের যে আগে সিরিজে যে ফোনগুলো ছিল ওটা শুধু কম্পেয়ার করে অনেক ক্ষেত্রে কি স্যামসাং অবশ্যই এগিয়ে থাকবে। প্লাস বিশেষ করে পোর্ট্রেট ছবিগুলো, হ্যাঁ এটা কিন্তু তোমার পোর্ট্রেট লো লাইটের ছবি, তো এটা ছবির কোয়ালিটিতে দেখো, মানে এক কথা ইমার্সিভ একটা ভিউ, বা এক কথা কি গুড, ঠিক আছে? মানে ছবির কোয়ালিটিটা একদম কি মানে কোয়ালিটি কি মানে সরি কি মানে এখানে কোনো রেজলিউশনের ঘাটতি নেই, প্লাস কি পিক্সেলের ঘাটতি নেই, যেটাই বলো না কেন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম দেখতে কোনো ডিটেলস কোনো লস নেই, প্লাস কি একদম ক্লিয়ারনেস এবং শার্পনেসের কোনো ঘাটতি নেই, ঠিক আছে? এক কথায় অসাধারণ ভাই। তো যারা স্যামসাং লাভার তাদের কাছে ছবিগুলো এমনিতে ভালো লাগবে, আর বিশেষ করে যারা স্যামসাং লাভার না তাদের কাছে ছবি দেখি মানে নিরপেক্ষভাবে যদি মানে রিচার্জ করতে দিই তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। ডেলিভার করবে। আর যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি 30s পর্যন্ত মোটামুটি ভালোভাবে ডিটেইল পাওয়া যায়, এবং এদের যে 10x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা আমি বলবো খানিকটা গেমিং টাইপের, যেটা কিন্তু স্যামসাং তাদের লেটেস্ট ফোন থেকে সরে গেছে। ওটা আসলে খুব বেশি ইউজফুল না, অনেকে 100x জুম থেকে কেনে বাট অ্যাকচুয়ালি তারা ইউজ করে না। তবে ডে টু ডে লাইফে আমরা যেসব ছবিগুলো তুলি নর্মালি যেসব ফোকাল লেন্স দরকার আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে 30x পর্যন্ত জুম করার জন্য এই ফোনটা ভেরি মাচ ক্যাপাবল। সেটা আপনি লো লাইট বলেন, সেই লাইট বলেন, এবং স্যামসাং এর যে ফটো স্টাইল একদম রেডি টু আপলোডের মতো, এবং এখানে আপনি ইজিলি এডিট করতে পারবেন। সব ধরনের ক্যাপাবিলিটি এই ফোনটাতে পাচ্ছেন। সো ফটোগ্রাফিতে আমি বলবো যে 10 on 10। ভিডিও করতে গেলেও এটা 8K ভিডিও করতে পারে, 4K 60 fps পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন সব সেন্সর দিয়ে। তবে লেন্স শিফটিং করা যায় না। 4K 30 fps এ কন্টিনিউয়াসলি আপনি জুম করে করে ভিডিও করতে পারবেন। এবং এক কথা অসাধারণ, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য মানে এই ফোনটা এক কথা মানে এক কথা অসাধারণ একটা ফোন, বা অসাধারণ ভিডিও কোয়ালিটি। এখানে কোনো ভিডিও মানে কি জিটারিং এ তো লক্ষ্য করা, জিটারিং ও নেই, প্লাস কি একদম ভিডিওটা বেশ স্টেবল, হ্যাঁ। তো যেটা কিন্তু এক কথা দুর্দান্ত ব্যাপার। প্লাস এর ভিডিও কোয়ালিটি বেশ ক্লিয়ার, ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই দেখতে পারো, কারণ আমরা এখানে 4K 60 fps সব মানে সবগুলা মানে লেন্সে কি ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে গুড। আর 8K তে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে, ওটা ভালো। হ্যাঁ, যদি লেন্স শিফটিং করা যায় না এটা একটা সমস্যা হতে পারে, বাট আই থিঙ্ক এটা বেশি একটা সমস্যা হবে না। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি এটা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিও প্লে করি। মানে ভিডিও করতে করতে আপনি সেলফি ক্যামেরাও শিফট করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা সেন্সরকে আপনি একটা ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এটা ভেরি কনভিনিয়েন্ট যারা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করেন, যেমনটা বললাম রিসেন্টলি একটা ব্লগ আমি শুট করছি এটা দিয়ে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনি এটা দিয়ে 4K সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে 3x টেলিফোটো লেন্স ব্যবহার করতে পারবেন। ভিডিওগ্রাফির জন্য এখনো একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। আর যে সেলফি ক্যামেরাটা আছে সেটা ভিডিও করতে গেলে ফোকাল লেন্সটা একটু টাইট লাগে, মানে আলট্রা সিরিজের একটা ফোন, এত দামি একটা ফোন হিসেবে আমি বলবো এখানে একটা বড়সড় কম্প্রোমাইজ রয়েছে। এরকম যখন ধরবেন তখন আপনি নিজে ফ্রেমে আসতে একটু কষ্ট হবে। তবে নরমাল সেলফি বা ভিডিও কলিং এর ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা একদম টপ নচ আছে। তাছাড়া কোনো জায়গায় ছবি কোয়ালিটি বেশ গুড, কারণ বিশেষ করে দেখো এটা হলো তোমাকে সেলফি ক্যামেরার ছবি কোয়ালিটি বেশ শার্প, বেশ ক্লিয়ার, প্লাস কি এখানে ডিটেলস লস নেই বলে চলে। তো যেটা এক কথা দুর্দান্ত ভাই। তো যারা ছবি তুলবে, ছবির জন্য একটা ক্যামেরা নিতে চাচ্ছে, যারা সেলফি লাভার তাদের কাছে আই থিঙ্ক ছবিগুলো বেশ ভালো লাগবে। বিশেষ করে এই ছবিগুলো কি আসলে রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে, কারণ বেশ কালারফুল। তো যেটা দেখতে খুব এক কথা অসাধারণ ভাই। তো চলো ভিডিও প্লে করি। কমপ্লেইন নাই। এরপরে ব্যবহার করা হচ্ছে 5000 mAh একটা ব্যাটারি, এবং ফোনটা কিন্তু বেশ পুরাতন হয়ে গেছে। এই মুহূর্তে এই ফোন কিনতে গেলে আমি বলবো যে আপনাদের এটা একটা কনসার্নের ব্যাপার রাখতে হবে, কারণ এখন এটাই মানে এটা এখনো স্যামসাং এর যে লেটেস্ট সিরিজ সেটা কি 5000 mAh মানে 5160 mAh সম্ভবত এরকমই দিয়েছে, মানে বেশি একটা বাড়ায় না। হ্যাঁ, তো 5000 mAh ব্যাটারি সেই স্যামসাং আগে থেকে কন্টিনিউ করছে, এখনো কন্টিনিউ করে। তো যেটা তোমরা মানে লেটেস্ট সিরিজ দেখতে পারবে, ঠিক আছে? বাট 5000 mAh ব্যাটারি যদি হিসাব করি বর্তমান ফোনগুলোর সাথে, তাহলে এটা অবশ্যই অনেকটা পিছিয়ে থাকবে, কারণ বর্তমানে আমরা 10000 mAh বা 15000 mAh কি ব্যাটারি ফোন মানে আসবে, ঠিক আছে? ভবিষ্যতে আসবে, বাট 10000 mAh কি ব্যাটারি অলরেডি রিয়েলমি একটা ফোন আছে সেটা এসে গেছে। হ্যাঁ, তো হিসেবে ব্যাটারিটা অনেকটা পিছিয়ে আছে। যদি এটা লিথিয়াম প্রো একটা ব্যাটারি, তো ব্যাকআপ দিয়ে কিরকম, মানে যারা হেভি ইউজ করে হয়তো সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা বা 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, আর নর্মাল ইউজ করলে হয়তো একদিন টাইনে তো ইউজ করতে পারবে আর কি। যদি এটা অবশ্যই একটা 3 জেনারেশনের আগের ফোন, তো ওই হিসেবে ব্যাটারি ব্যাকআপটা একটু কম হবে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিও প্লে করি। আমরা সবাই ফোন চালাইলে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্রিন অন টাইম ব্যবহার করি, সারাদিনে লিটারালি ফোনের মধ্যে পড়ে থাকি, গেম টেম খেলি। আমি নরমাল ব্যবহার করে এটা 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং ওই তো আমরা যেটা আগে বললাম, মানে সর্বোচ্চ মানে স্ক্রিন অন টাইম 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ হবে। আর যদি মানে নর্মাল ইউজ করে একেবারে নর্মাল, তাহলে একদিনের মতো টাইম না ব্যাকআপ পেতে পারো। তারপর একবার চার্জ দিতে হবে আর কি। তো চলো ভিডিও প্লে করি।
বেলায় রাইখা দিলে সকালবেলায় যদি আমি ফোনটা ধরি তাহলে দেখি যে 5 থেকে 6% ব্যাটারি অটো ড্রেন করে ফেলছে। তো নরমাল ইউজ করলে একটা দিন মোটামুটি পার করে ফেলতে পারবেন। এরকম যদি যেটা 5-6 বললাম। ঘন্টা করে আপনি মোবাইল ব্যবহার করেন, বা যদি আপনি হেভি ইউজ করেন, প্রচুর পরিমাণে গেম টেম খেলেন, মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এইটা আপনাকে ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে না। তবে ফাস্ট চার্জ আপনি করে ফেলতে পারবেন, ওয়্যারলেস চার্জ করে ফেলতে পারবেন। তবে এই ফোনটা ব্যবহার করলে এক্সট্রা যেসব ফিচার গুলো আছে তার মধ্যে আমি একটা বলবো যে এই যে স্ক্রিনটা রয়েছে, সেলফি তুলতে পারবেন, এখানে ব্লুটুথ আছে, নোট টেকিং বা ফটো এডিটিং বা যাই করতে চান না কেন সেই এক্সট্রা কাজটা আপনার করে ফেলতে পারবেন, যেটা কিন্তু অন্যান্য ফোনের সাথে এই আলট্রা সিরিজের ফোনগুলোকে আলাদা করেছে। এটাই একটা ইউনিক ব্যাপার হবে আপনার এই ফোনটা ব্যবহার করতে গেলে। তাছাড়া এই মুহূর্তে যদি কিনতে চান, আমি ফাইনাল সামারি যদি বলি, ব্যাটারি ব্যাকআপে যদি আহামরি কনসার্ন আপনার না থাকে, আর একটা ব্যাপার হলো গ্রিন লাইনের রিস্কটা আপনি যদি নিতে পারেন। কারণ কি স্যামসাং ফোনগুলোতে একটা ইস্যুস দেখছি, ফোন রিলিজ হওয়ার 3-4 বছর পর থেকে দুমায় গ্রিন লাইন পড়ে। যেমন দেখেন S22 আলট্রাতে প্রচুর গ্রিন লাইন পড়ছে, S23 আলট্রাতেও কিছু কিছু দেখা যাচ্ছে। আমি এই ফোনটা আনার পরে 3-4টা আপডেট অলরেডি দিয়ে ফেলছি, কিছু হয়নি। তবে তার মানে এই নয় যে আপনার কাছে হবে না। সো যে কোনো স্যামসাং ফোন কিনতে গেলে ডিসপ্লে ইস্যুস বা এই রিস্কটা নিয়ে যদি আপনি কিনতে পারেন, তাহলেই আপনার যদি এই ফোনটা ক্রাশ থাকে বা স্বপ্ন থাকে কিনতে পারেন। তাছাড়া যদি আপনি হতাশে কিনে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই ধরা খেয়ে যাওয়ার চান্স আছে। সো এই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স গ্যালাক্সি S23 আলট্রা নিয়ে। আপনারা যদি কেউ আলট্রা সিরিজের ফোন ব্যবহার করেন বা স্যামসাং এর ফোন ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি S23, তো যেটা একসময় লাখ টাকার ফোন ছিল সেটা আমরা 60,000-এ পাচ্ছি, যেটা এক কথা অসাধারণ ভাই। কারণ একসময় লাখ টাকার ফোন এখন আমরা 60,000 পাচ্ছি, 60,000-এ পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো। বাট এই ফোনটা যদি বলি, এই ফোনটা হ্যাঁ এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম আল্ট্রা সিরিজের ফোন, যেটা এখনো দুর্দান্ত পারফরমেন্স দিতে পারছে। ক্যামেরা কোয়ালিটি এক কথা অসাধারণ, প্লাস ডিসপ্লে কোয়ালিটিটাও বেশ অসাধারণ। বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করবে তাদের কাছে বেশ ভালো লাগবে, যারা বিশেষ করে যারা আবার গেমারও আছো তাদের কাছে কি ডিসপ্লে কোয়ালিটিটা বেশ ভালো লাগবে, যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, তো ওই হিসেবে ডিসপ্লে কোয়ালিটি বেশ গুড। প্লাস কি তোমার এটা ফোনটা দেখতে আসলে ইউনিক, হ্যাঁ এটা ডিজাইনটা বেশ সুন্দর। আবার কার্ভ ডিসপ্লে, যাদের আবার কার্ভ ডিসপ্লে আমার মতো পছন্দ তাদের কাছে এটা বেশ ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর যাদের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তাদের কাছে হয়তো ভালো লাগবে নেই। বাট এছাড়া যদি বলি, ফোনটা যদি 60,000 আসলে ভ্যালু ফর মানি কিনা, এটা বলবো হ্যাঁ এটা ভ্যালু ফর মানি বলতেই পারি, কারণ এটা এখন কি প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম আল্ট্রা সিরিজের ফোন, তো ওই হিসেবে কি এটা পারফরমেন্স কি এখনো বেশ গুড। প্লাস কি ক্যামেরা পারফরমেন্স এক কথা অসাধারণ ভাই, ঠিক আছে। তো ওই হিসেবে এটা বলা যায় ভ্যালু ফর মানি একটা ফোন বলাই যেতে পারে। আর যদি তোমার কোনো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি অবশ্যই এটা দেখতে পারো, কারণ ব্যাটারি ব্যাকআপ বেশি একটা পাবে না। যদি নর্মাল ইউজ করো তাহলে একদিনের মতো টাইমে ব্যাকআপ পাবে, তারপর একদিনের মতো চার্জ দিতে হবে, হ্যাঁ। আর যদি হেভি ইউজ করো তাহলে 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, যেটা হয়তো একটু সমস্যার ব্যাপার এই আর কি। যদি এটা নিয়ে কোনো প্যারা না থাকে তাহলে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে তুমি অবশ্যই নিতে পারো। বা বিশেষ করে যারা গেমিং করতে চাও তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারো, কারণ এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসডি ফোন দিয়ে এসেছে, তো যেটা এক কথা ভাই কি অসাধারণ, ঠিক আছে। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিঅ্যাকশন। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আর যদি আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকো বা কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কমেন্ট দিতে দেখবে, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।